আসসালামু আলাইকুম। আজকে ক্লাস 7 এর ইংলিশ বইয়ের আরো একটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে হাজির হলাম। আজকে তোমাদের ইংলিশ বইয়ের ইউনিট 14 আওয়ার ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট এর চতুর্থ পার্টের ক্লাস নেওয়া হবে, অর্থাৎ আমরা আজকে আলোচনা করব 14.5 এবং 14.6। ইতিমধ্যে কিন্তু 14.4 পর্যন্ত আমার এই চ্যানেলে ক্লাসগুলো খুব সুন্দরভাবে দেওয়া আছে। তোমরা ডেসক্রিপশন বক্সের লিংক থেকে করে নিতে পারো, অথবা আমার এই চ্যানেলে প্রবেশ করলেও তোমরা ক্লাসগুলো পেয়ে যাবে, সেখান থেকে তোমরা করে নিতে পারো। তো আজকে আমরা 14.5 এবং 14.6 নিয়ে আলোচনা করব এবং খুব সুন্দরভাবে অর্থ সহকারে আমরা বুঝে বুঝে পড়ার চেষ্টা করব। তো দেখি 14.5 আমাদেরকে যেটা করতে বলা হয়েছে, আরো কিছু পড়ি। মোর টু রিড, অর্থাৎ আমরা গত ক্লাসে ভয়েস সম্পর্কে পড়েছি। ভয়েস সম্পর্কে আমরা অনেক কিছুই জেনেছি। ভয়েস কিভাবে চেঞ্জ হয়, অ্যাক্টিভ থেকে কিভাবে প্যাসিভ ভয়েসে রূপান্তর করতে হয় সেটা আমরা জেনেছি। তো এখানে ভয়েস চেঞ্জের আরো কিছু আমরা একটু টেকনিক বা রুলস জানবো। তো এখানে বলা হয়েছে টু চেঞ্জ অ্যান অ্যাক্টিভ সেন্টেন্স টু এ প্যাসিভ সেন্টেন্স ইউ মাস্ট আইডেন্টিফাই দ্য অবজেক্ট অফ এ ভার্ব। অ্যাক্টিভ থেকে প্যাসিভ সেন্টেন্সে রূপান্তর বা পরিবর্তন করতে তোমাকে অবশ্যই আইডেন্টিফাই, অর্থাৎ আইডেন্টিফাই শব্দের অর্থ হচ্ছে চিহ্নিত করা। তোমাকে অবশ্যই চিহ্নিত করতে হবে ভার্বের অবজেক্ট। ভার্বের অবজেক্ট কোনটা তোমাকে অবশ্যই চিহ্নিত করতে হবে যদি তুমি অ্যাক্টিভ থেকে প্যাসিভে রূপান্তর করতে চাও। তো গত ক্লাসে অবশ্যই আমরা জেনেছি যে অ্যাক্টিভ থেকে যদি আমরা প্যাসিভ সেন্টেন্সের রূপান্তর করি তাহলে প্রথমে আমাদেরকে সাবজেক্ট খুঁজে বের করতে হবে, পরবর্তীতে ভার্ব এবং অবজেক্ট খুঁজে বের করতে হবে। তারপর আমরা অ্যাক্টিভ সেন্টেন্সের যে অবজেক্টটা রয়েছে সেটা প্যাসিভ সেন্টেন্সে আমরা সাবজেক্ট করব এবং একটি বি ভার্ব নেব, এবং তারপর যে অ্যাক্টিভ সেন্টেন্সে যে ভার্বটি রয়েছে সেটার পাস্ট পার্টিসিপল ফর্ম করব, এবং তারপর অ্যাক্টিভ সেন্টেন্সে যে সাবজেক্টটা রয়েছে বাই দেওয়ার পর সেই সাবজেক্টটা আমরা প্যাসিভ সেন্টেন্সের অবজেক্ট হিসেবে ব্যবহার করব। তো তোমরা যারা গত ক্লাসটি করনি তারা অবশ্যই করে নিবে, কারণ গত ক্লাসটি না করলে তোমরা ভয়েস সম্পর্কে অনেক কিছুই ক্লিয়ার হবে না এবং কিভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস করতে হয় সেটাও তোমরা বুঝতে পারবে না। তাই গত ক্লাসটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো তারপর আমরা দেখি কি বলা হয়েছে, দ্য অবজেক্ট অফ এ ভার্ব ইজ দ্য রিসিভার অফ দ্য অ্যাকশন ডান বাই দ্য ভার্ব। ভার্বের যে অবজেক্ট রয়েছে সেটা হচ্ছে ভার্বের কাজ সম্পাদনকারী। অবজেক্টটা হচ্ছে ভার্বের কাজ সম্পাদনকারী। তারপর আমরা দেখি কি বলা হয়েছে, টু ফাইন্ড দ্য অবজেক্ট, অবজেক্ট খুঁজে বের করতে আস্ক হুম অ্যান্ড হোয়াট টু দ্য ভার্ব। ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করো। আমি কিন্তু গত ক্লাসেও বলেছিলাম যে কিভাবে সাবজেক্ট বের করবো আমরা এবং কিভাবে অবজেক্ট বের করবো। তো এখানে অবজেক্ট বের করার নিয়ম কিন্তু দেওয়া রয়েছে। টু ফাইন্ড দ্য অবজেক্ট আস্ক হুম অ্যান্ড হোয়াট টু দ্য ভার্ব। অবজেক্ট খুঁজে বের করতে হলে ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করো। তো যে সেন্টেন্সটাকে আমাদের অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হবে সেই সেন্টেন্সটির প্রথমে আমাদেরকে ভার্ব খুঁজে বের করতে হবে, এবং ভার্ব খুঁজে বের করার পর আমরা ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করব। কি বা কাকে দ্বারা প্রশ্ন করলেই কিন্তু আমরা অবজেক্ট খুঁজে পাবো, and you will get the object, এবং তারপর তুমি অবজেক্ট খুঁজে পাবে। অর্থাৎ ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করার পর তুমি তোমার অবজেক্ট খুঁজে পাবে। লেটস ফাইন্ড দ্য সাবজেক্ট অ্যান্ড অবজেক্ট অফ দ্য ফলোইং সেন্টেন্সেস। নিচে একটি সেন্টেন্স দেওয়া রয়েছে, সেই সেন্টেন্সের আমাদের সাবজেক্ট এবং অবজেক্ট খুঁজে বের করতে হবে। তো নিচে কয়েকটি উদাহরণ রয়েছে, সেই উদাহরণগুলো দেখলে কিন্তু আমরা খুব সহজেই সাবজেক্ট এবং অবজেক্ট খুঁজে বের করতে পারবো। সাবজেক্ট এবং অবজেক্ট খুঁজে বের করার আগে তোমরা আমাকে কমেন্টে জানিয়ে দাও যে তোমরা আমার পড়া বুঝতে পারছো কিনা। যদি বুঝতে পারো তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবে, এবং যদি বুঝতে না পারো তাহলে কোন জায়গায় সমস্যা হচ্ছে সেটাও তোমরা কমেন্টে জানিয়ে দিতে পারো। আমি পরবর্তীতে আরো ভালো করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আর যদি পড়া বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে তোমরা আমার ফেসবুক পেজ রাশিদুজ্জামান এডুকেশন, এখানে আমাকে ইনবক্সে মেসেজ করতে পারো। আমি তোমাদের যে কোনো সমস্যার সরাসরি সমাধান করে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। এখানে একটি সেন্টেন্স রয়েছে, সেটা হচ্ছে পুষ্পিতা ড্রোস পিকচার্স। পুষ্পিতা ছবি আঁকে। পুষ্পিতা ড্রোস পিকচার মানে পুষ্পিতা ছবি আঁকে। এখানে ড্র শব্দটির অর্থ কিন্তু ছবি আঁকা। তো আঁকা কিন্তু একটি ভার্ব, পুষ্পিতা ড্রোস পিকচার্স। তো এখানে কিন্তু আমরা ভার্ব পেয়ে গেলাম। তো দেখি আমাদেরকে কি করতে বলা হয়েছে, ইফ ইউ আস্ক দ্য ভার্ব হু ড্রোস, যদি তুমি প্রশ্ন করো কে ড্রোস বা কে এঁকেছে, তাহলে ইউ উইল গেট দ্য সাবজেক্ট, তাহলে তুমি সাবজেক্ট পেয়ে যাবে। তো আমরা দেখি এখানে ড্রোস মানে আঁকা, তো আমরা প্রশ্ন করি কে এঁকেছে,
এখানে উত্তর কিন্তু আমরা পাবো পুষ্পিতা এঁকেছে, পুষ্পিতা এঁকেছে। তো তাহলে পুষ্পিতাই এখানে সাবজেক্ট। তো ভার্বকে আমরা কে দ্বারা প্রশ্ন করব, কে বা কারা দ্বারা প্রশ্ন করলে কিন্তু সাবজেক্ট পাওয়া যাবে। তো কে এঁকেছে, পুষ্পিতা এঁকেছে, পুষ্পিতা এখানকার সাবজেক্ট। তারপর আমরা দেখি and if you ask the verb draws what you will get the object, এবং তুমি যদি ভার্বকে প্রশ্ন করো কি আঁকা হয়েছে তাহলে তুমি তোমার অবজেক্টটি পেয়ে যাবে। তো কি আঁকা হয়েছে আমরা দেখি, পুষ্পিতা ড্রোজ পিকচার, পুষ্পিতা কি এঁকেছে, পিকচার বা ছবি এঁকেছে, এখানে কিন্তু ছবিটি অবজেক্ট। তো ভার্বকে কে বা কারা দ্বারা প্রশ্ন করলে আমরা সাবজেক্ট পাবো এবং কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে আমরা অবজেক্ট পাবো। তো এভাবে কিন্তু খুব সহজে আমরা একটি বাক্যের সাবজেক্ট এবং অবজেক্ট খুঁজে বের করতে পারি, এবং সাবজেক্ট এবং অবজেক্ট খুঁজে বের করলে কিন্তু খুব সহজেই একটিভ থেকে আমরা যে গত ক্লাসের রুলস অনুযায়ী একটিভ থেকে আমরা প্যাসিভ ইজিলি করতে পারবো। নাও টেল হোয়াট আর দ্য সাবজেক্ট অ্যান্ড অবজেক্ট অফ দ্য সেন্টেন্স, এখন বলো কোনগুলো এই বাক্যের কোনটি সাবজেক্ট এবং কোনটি অবজেক্ট। তো আমরা জানলাম যে পুষ্পিতা সাবজেক্ট এবং পিকচার্স হচ্ছে অবজেক্ট। তো এখানে আমাদেরকে লিখতে হবে সাবজেক্ট হচ্ছে পুষ্পিতা এবং অবজেক্ট পিকচার্স। এটা কিন্তু তোমরা নিজেরাই করতে পারবে। সামটাইমস, তারপর পরবর্তীতে আমরা দেখি সামটাইমস, সামটাইমস শব্দের অর্থ মাঝে মাঝে। এ সেন্টেন্স হ্যাজ মোর দ্যান ওয়ান সাবজেক্ট, একটি সেন্টেন্স বা বাক্যে একের অধিক অবজেক্ট থাকতে পারে। এতক্ষণ আমরা দেখলাম যে পুষ্পিতা ড্রোজ পিকচার, পিকচারটা হচ্ছে অবজেক্ট এবং একটি আমরা অবজেক্ট পেলাম। তো এখানে কিন্তু বলা হয়েছে যে একটি বাক্যে একের অধিকও অবজেক্ট থাকতে পারে। ওয়ান ইজ ডিরেক্ট অ্যান্ড দ্য আদার ইজ ইনডিরেক্ট, একটি হচ্ছে ডিরেক্ট অবজেক্ট বা এবং আরেকটি হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট। তো আমরা জানি একটি বাক্যে দুটি অবজেক্ট থাকতে পারে, যেটা আমরা এখনই জানলাম, এবং একটি হচ্ছে ডিরেক্ট এবং একটি হচ্ছে ইনডিরেক্ট। ইনডিরেক্ট অবজেক্ট হচ্ছে যেটা ব্যক্তিবাচক, যেটা ব্যক্তিকে বোঝাবে সেটা হচ্ছে ইনডিরেক্ট, এবং ডিরেক্ট অবজেক্ট হচ্ছে যেটা বস্তুকে বোঝাবে সেটা হচ্ছে ডিরেক্ট অবজেক্ট। তো আমরা নিচের উদাহরণটা দেখলে কিন্তু আমাদের কাছে ক্লিয়ার হয়। তো এখানে দেওয়া রয়েছে সাবজেক্ট, ভার্ব, ইনডিরেক্ট অবজেক্ট, ডিরেক্ট অবজেক্ট। তো পুষ্পিতা গিফটস হার ফাদার ওয়ান অফ হার ড্রয়িংস, পুষ্পিতা তার বাবাকে গিফট দিয়েছে বা উপহার দিয়েছে তার একটি আঁকা ছবি, তার একটি ড্রয়িংস বা আঁকা ছবি দিয়েছে। তো এখানে কিন্তু দেখা যাচ্ছে যে একটা ইনডিরেক্ট অবজেক্ট এবং একটা ডিরেক্ট অবজেক্ট। তো আমরা উপরের নিয়মে দেখি সাবজেক্ট এবং অবজেক্ট বের করার চেষ্টা করি। তো এখানে গিফট হচ্ছে ভার্ব, মানে উপহার দেওয়া। তো কে উপহার দিয়েছে, এখানে পুষ্পিতা উপহার দিয়েছে। তো আমরা জানলাম যে ভার্বকে কে বা কারা দ্বারা প্রশ্ন করলে সাবজেক্ট পাওয়া যাবে। তো গিফটসকে আমরা কে বা কারা দ্বারা প্রশ্ন করি, দেখি কে উপহার দিয়েছে, পুষ্পিতা উপহার দিয়েছে। তো এখানে পুষ্পিতা হচ্ছে সাবজেক্ট। তো অবজেক্ট বের করার ক্ষেত্রে আমরা কি বা কাকে দ্বারা প্রশ্ন করতে হবে ভার্বকে, তো দেখি আমরা কি দ্বারা প্রথমে প্রশ্ন করে দেখি। তো পুষ্পিতা কি গিফট করেছে, সেটা উত্তর হবে কি, উত্তর তোমরা বলে দাও। উত্তর হবে ওয়ান অফ হার ড্রয়িংস, তার একটি ড্রয়িংস গিফট করেছে। তো এটা হচ্ছে অবজেক্ট। এবং আরেকটি অবজেক্ট আছে, আমরা যদি পুষ্পিতা কি আরেকটি দিয়ে যদি প্রশ্ন করি কাকে গিফট করেছে, হার ফাদার, তার বাবাকে। তো কি বা কাকে দ্বারা কিন্তু ভার্বকে প্রশ্ন করলে অবজেক্ট বের হয়। তো কি দ্বারা প্রশ্ন করে আমরা উত্তর পেলাম ওয়ান অফ হার ড্রয়িংস, এবং কাকে দ্বারা প্রশ্ন করে উত্তর পেলাম হার ফাদার। তো এখানে দুটো অবজেক্ট বের হয়েছে। তো আমি তোমাদেরকে বলেছি যেটা ইনডিরেক্ট অবজেক্ট সেটা হবে ব্যক্তিবাচক। দেখো তার বাবা, তার বাবা কিন্তু ব্যক্তি, একজন মানুষ। ডিরেক্ট অবজেক্ট হচ্ছে বস্তুবাচক, ওয়ান অফ হার ড্রয়িংস, তার একটি আর্ট, এটা হচ্ছে একটা বস্তুবাচক অবজেক্ট। তো একটি সাবজেক্টে একটি সেন্টেন্সে দুটি অবজেক্ট থাকতে পারে, একটা হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট সেটা হচ্ছে ব্যক্তিবাচক, এবং ডিরেক্ট অবজেক্ট হচ্ছে বস্তুবাচক। তো আশা করি তোমাদের কাছে এটা ক্লিয়ার হয়ে গেছে। এখন আমরা নিচের পড়াটুকু একটু পড়ে নিই। ইন দিস সেন্টেন্স হার ফাদার ইজ দ্য ইনডিরেক্ট অবজেক্ট, এই সেন্টেন্সে তার বাবা হচ্ছে একটা ইনডিরেক্ট অবজেক্ট, অ্যান্ড ওয়ান অফ হার ড্রয়িংস ইজ দ্য ডিরেক্ট অবজেক্ট, এবং ওয়ান অফ হার ড্রয়িংস হচ্ছে ডিরেক্ট অবজেক্ট। ইউ ক্যান চুজ এনি অবজেক্ট অফ দ্য to the subject in the passive voice depending on what you want to emphasize. তো তুমি এই দুটো অবজেক্টের যে কোনো একটা অবজেক্ট ব্যবহার করতে পারো প্যাসিভ সেন্টেন্স করতে, এটা ডিপেন্ড করতে তুমি কোন বিষয়টার উপর জোর দিচ্ছ। একটি সেন্টেন্সে কিন্তু দুটো অবজেক্ট থাকতে পারে, এবং সেই সেন্টেন্সটাকে যদি আমরা প্যাসিভ সেন্টেন্সে রূপান্তর করতে চাই তাহলে আমরা দুটোর যে কোনো একটি অবজেক্ট নিয়েই কিন্তু আমরা প্যাসিভ সেন্টেন্সে রূপান্তর করতে পারবো।
যে কোনো একটি আমরা নিতে পারবো, সেটাই কিন্তু এখানে বলা হয়েছে। যদি তুমি নির্দিষ্ট কোনো অবজেক্টের প্রতি গুরুত্ব দিতে চাও সেটাই তোমরা সাবজেক্ট হিসেবে নিতে পারো। যদি আমরা হার ফাদারকে গুরুত্ব দিই তাহলে আমরা হার ফাদার প্রথমে নেব অবজেক্ট প্যাসিভ করার সময়, এবং যদি আমরা অন অফ হার ড্রয়িংস এর উপর গুরুত্ব দিই তাহলে আমরা সেটাই কিন্তু সাবজেক্ট হিসেবে নিতে পারি, এখানে কোনো কিন্তু সমস্যা হবে না। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো, এবং আর বাকি যে অবজেক্টটা রয়েছে সেটা আমরা সবার শেষে দিতে পারি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আমার পড়া বুঝতে পারছো কিনা সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে দাও, এবং আমার পড়া যদি ভালো লেগে থাকে অথবা তোমরা যদি আমার পড়া বুঝতে পেরে থাকো তাহলে অবশ্যই তোমাদের বন্ধুদের কাছে এই ক্লাসটি শেয়ার করে দিবে, এতে করে তোমার বন্ধুরা উপকৃত হবে এবং আমার যে খাটুনিটি রয়েছে সেটা আরো বিস্তর মানুষের কাছে পৌঁছে যাবে। তো এখন আমরা পরবর্তী পৃষ্ঠায় চলে আসি, পৃষ্ঠা নং 141। এখানে বলা হয়েছে, ইন দ্য মিন টাইম ইউ অল know that the subject of an active voice becomes the object of a passive voice. ইতিমধ্যেই তোমরা জেনে গেছো যে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট প্যাসিভ ভয়েসে গিয়ে অবজেক্টে রূপান্তর হয়। অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টই প্যাসিভ ভয়েস করার সময় সেটা অবজেক্ট হয়। ইফ দ্য সাবজেক্ট ইজ এ নাউন, যদি সাবজেক্টটি নাউন বা কোনো নাম হয়, ইফ দ্য সাবজেক্ট ইজ আ নাউন, যদি সাবজেক্টটি নাউন বা নাম হয়, ইট রিমাইন্স দ্য সেম ইন দ্য অবজেক্ট ফর্ম, তাহলে এটার অবজেক্ট ফর্মে গিয়েও একই থাকবে। রিমাইন্স অর্থ হচ্ছে থাকবে, এটা অবজেক্ট ফর্মে গিয়েও একই থাকবে। তো অর্থাৎ এখানে বলা হয়েছে যদি অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টটি কোনো নাউন বা নাম হয় তাহলে অবজেক্ট করার সময় প্যাসিভ ভয়েসে আমরা সেটা তো অবজেক্টে নিয়ে যাব, এবং প্যাসিভ ভয়েসে সেটা অবজেক্ট করার সময় সেটা যে ফর্মটা সেটা একই থাকবে। অর্থাৎ কোনো নাম যদি থাকে, রহিম যদি থাকে, ধরো রহিম সাবজেক্ট, অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট রয়েছে রহিম, এবং প্যাসিভ ভয়েসে সেটা আমরা বাই রহিমই করব, অন্য কিছু, অর্থাৎ এটা চেঞ্জ হবে না। বাট ইফ দ্য সাবজেক্ট ইজ আ প্রোনাউন, যদি সাবজেক্টটি প্রোনাউন হয়, আমরা জানি পার্টস অফ স্পিচ 8 প্রকার, তার মধ্যে কিন্তু নাউন এবং প্রোনাউন অন্যতম, সেটার কথাই বলা হয়েছে। যদি নাউন হয় তাহলে কোনো চেঞ্জ হবে না অবজেক্টে, এবং প্রোনাউন হলে চেঞ্জ হবে, ইট চেঞ্জেস ইটস ফর্ম, এটার ফর্ম বা গঠনটি চেঞ্জ করবে। ফর এক্সাম্পল, অ্যাক্টিভ ভয়েসে আই হেল্প মাই মাদার, অ্যাক্টিভ ভয়েসে যদি আই হেল্প মাই মাদার থাকে, আমি আমার মাকে সাহায্য করি, প্যাসিভ ভয়েসে গিয়ে কি হবে, মাই মাদার ইজ হেল্প বাই মি, আমার মা আমার দ্বারা সাহায্য পায়। তো এখানে দেখো, এখানে অ্যাক্টিভ ভয়েসে আমরা জানি যে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টটি অবজেক্ট করতে হবে এবং অবজেক্টটি সাবজেক্ট করতে হবে। তো মাই মাদার হচ্ছে অবজেক্ট, এখানে মাই মাদার, এবং এটা যেহেতু প্রেজেন্ট টেন্স যার কারণে ইজ নেওয়া হয়েছে বি ভার্ব হিসেবে, এবং হেল্পের পাস্ট পার্টিসিপল ফর্ম আছে হেল্প, এবং তারপর বাই, আর এবং অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টটি অবজেক্ট হবে। তো অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট রয়েছে এখানে আই, কিন্তু এখানে আই না হয়েছে মি, কারণ এটা হচ্ছে সাবজেক্ট ফর্ম এবং আই এর অবজেক্ট ফর্ম হচ্ছে মি। অর্থাৎ প্রোনাউন গুলো থাকলে সেটা কিন্তু অবজেক্ট ফর্ম এবং সাবজেক্ট ফর্ম আলাদা হয়, আই থাকলে মি হবে। এভাবেই যদি উই থাকে তাহলে আস হবে, হি থাকলে হিম হবে। এখানে যদি হি থাকতো তাহলে কি এখানে কিন্তু আমাদেরকে বাই হিম দিতে হতো, এখানে যদি শি থাকতো তাহলে এখানে কিন্তু আমাদের বাই হার দিতে হতো। আবার এখানে যদি দে থাকতো, যেমন দে হেল্প মাই মাদার, তাহলে এখানে হতো মাই মাদার ইজ হেল্প বাই দেম। এখানে ইট থাকলে দেম, ইট অ্যান্ড ইউ থাকলে উইল রিমাইন দ্য সেম, এবং ইট এবং ইউ যদি থাকে তাহলে কিন্তু সে ইট এবং ইউ এর সাবজেক্ট ফর্মও যেটা সেটা অবজেক্ট ফর্মও সেটা, অর্থাৎ এটার কোনো পরিবর্তন হবে না। শুধু ইট এবং ইউ থাকলে পরিবর্তন হবে না, এবং কোনো নাম থাকলে পরিবর্তন হবে না। তা আর উই, হি, শি, হার, দে এগুলো থাকলে কিন্তু পরিবর্তন হবে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। সো দ্য সাবজেক্ট আই উইল বি মি ইন দ্য প্যাসিভ ভয়েস লাইকওয়াইজ। তো এখানে সাবজেক্টটি মি হয়ে গেছে প্যাসিভ ভয়েসে, অর্থাৎ এখানে আইটা হচ্ছে সাবজেক্ট ফর্ম এবং আই এর অবজেক্ট ফর্ম হচ্ছে মি। আশা করি তোমাদের অ্যাক্টিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েস ক্লিয়ার হয়ে গেছে, কিভাবে অ্যাক্টিভ টু প্যাসিভ করতে হবে তোমরা অবশ্যই কমেন্টে জানিয়ে দাও। এখন আমরা 14.6 নিয়ে আলোচনা করব। তো এখন আমরা 14.6 নিয়ে আলোচনা করব। দেখি আমাদের 14.6 এ কি করতে বলা হয়েছে। Now read the notes on voice again and circle the correct answer in pairs groups. এখন ভয়েসের নোটটি আমাদেরকে আবার পড়তে বলা হয়েছে, অর্থাৎ গত ক্লাসে আমরা করেছি আর আমাদের করার দরকার নেই। তোমরা যারা ক্লাসটি করোনি তার ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া রয়েছে, সেখান থেকে করে নিতে পারো।
এবং এখানে কিছু প্রশ্ন রয়েছে, সেই প্রশ্নগুলোর কারেক্ট অ্যান্সারগুলোর গোল দাগ দিতে বলা হয়েছে। তো দেখি এখানে কি প্রশ্ন রয়েছে। যারা আমার গত ক্লাসগুলো করেছে তাদের কিন্তু এই প্রশ্নগুলোর উত্তর করতে কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। ভয়েস টেলস আস দ্য রিলেশনশিপ বিটুইন, ভয়েস আমাদেরকে সম্পর্ক বোঝায় বিটুইন মধ্যে, অর্থাৎ কোন কোন বিষয়ের মধ্যে সম্পর্ক বোঝায় সেটা কিন্তু আমরা জেনেছি। তো ভয়েস টেল আস দ্য রিলেশনশিপ বিটুইন সাবজেক্ট, ভার্ব অ্যান্ড অবজেক্ট। তো এখানে উত্তর কিন্তু হবে 3 নম্বরটি, সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট। আমরা কিন্তু যখন ভয়েস সম্পর্কে পড়েছিলাম প্রথমেই কিন্তু এটা ছিল ভয়েস টেলস আস দ্য রিলেশনশিপ বিটুইন সাবজেক্ট, ভার্ব অ্যান্ড অবজেক্ট। ইন অ্যাক্টিভ ভয়েস দ্য ফোকাস ইজ অন, অ্যাক্টিভ ভয়েসে ফোকাস থাকে কিসের উপর সেটাই কিন্তু এখানে বলা হয়েছে। তো অ্যাক্টিভ ভয়েসে ফোকাস থাকে হু ইজ ডুইং, কে কাজটি করেছে তার উপর। আমরা জানি ভয়েস দুই প্রকার, একটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস এবং একটা হচ্ছে প্যাসিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েসে যে কাজটি করলো সেটা কিন্তু সে কিন্তু সক্রিয় থাকে, গত ক্লাসগুলোতে আমরা জেনেছি। এবং প্যাসিভ ভয়েসে যে কাজটি করলো তাকে এখানে ফোকাস করা হয় না, কোন কাজটি করা হলো সেটাই কিন্তু ফোকাস করা হয়। এবং প্যাসিভ ভয়েসে যে কাজ করেছে তাকে ফোকাস করা হয়। তো হু ইজ ডুইং, কে কাজটি করেছে তাকে ফোকাস করা হয়, এটাই বি নাম্বার অ্যান্সার। সি নম্বর প্রশ্ন হচ্ছে টু রাইট অ্যান অ্যাক্টিভ সেন্টেন্স হুইচ সেন্টেন্স স্ট্রাকচার উইল ইউ ফলো। তো অ্যাক্টিভ সেন্টেন্স লিখতে কোন স্ট্রাকচারটা তুমি ফলো করবে। আমরা কিন্তু জেনেছি যে অ্যাক্টিভ সেন্টেন্স, আমাদেরকে অ্যাক্টিভ সেন্টেন্স করতে হলে আমাদেরকে অবশ্যই এই যে 2 নম্বর স্ট্রাকচারটি রয়েছে সেটা আমাদেরকে ফলো করতে হবে। প্রথমে আমাদেরকে সাবজেক্ট, তারপর ভার্ব, তারপর অবজেক্ট লিখতে হবে। এস মানে সাবজেক্ট, বি মানে ভার্ব এবং ও মানে অবজেক্ট লিখতে হবে। এগুলো কিন্তু এই বইয়েই তোমাদের আগের লিসনগুলোতে রয়েছে, যেটার ক্লাস তোমরা ডেসক্রিপশন বক্স লিংকে পেয়ে যাবে। ডি নম্বর প্রশ্ন হচ্ছে টু রাইট এ প্যাসিভ সেন্টেন্স হুইচ সেন্টেন্স স্ট্রাকচার উইল ইউ ফলো। প্যাসিভ সেন্টেন্স লিখতে তুমি কোন স্ট্রাকচার বা কোন গঠনটি ফলো করবে। তো প্যাসিভ সেন্টেন্স লিখতে আমরা প্রথমে সাবজেক্ট লিখবো, তারপর ভার্ব লিখবো এবং তারপর অ্যাক্টিভ সেন্টেন্সের যে সাবজেক্টটা রয়েছে সেটা এজেন্ট হিসেবে কাজ করবে, অর্থাৎ কাজের প্রতিনিধি হিসেবে কাজ করবে। তো এখানে এটাই হবে উত্তর, সাবজেক্ট, ভার্ব এবং এজেন্ট। এই নম্বর প্রশ্নটি হচ্ছে দ্য ড্যাশ অফ অ্যান অ্যাক্টিভ ভয়েস বিকামস দ্য ড্যাশ অফ এ প্যাসিভ ভয়েস। তো অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টই প্যাসিভ ভয়েস হবে, প্যাসিভ ভয়েস অবজেক্টে রূপান্তর হবে। তো এখানে হবে সাবজেক্ট এবং অবজেক্ট। দ্য সাবজেক্ট অফ অ্যান অ্যাক্টিভ ভয়েস বিকামস দ্য প্যাসিভ অবজেক্ট অফ এ প্যাসিভ ভয়েস। এখানে 1 নম্বরটি, এই নম্বরের 1 নম্বর হচ্ছে উত্তর। তারপর 1 নম্বরটা আমরা যদি দেখি, in a passive voice the main verb is always in the dash। তো প্যাসিভ ভয়েসে মেইন ভার্ব সবসময় কি হবে, আমরা কি পড়েছিলাম, আমরা এটাই জেনেছিলাম যে মেইন ভার্ব সবসময় কিন্তু পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। ভার্বের যে 3টি ফর্ম রয়েছে, একটা হচ্ছে প্রেজেন্ট, পাস্ট এবং একটা হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম। মেইন ভার্বটি বা মূল ভার্বটি সাহায্যকারী ভার্ব কিন্তু নয়, মূল ভার্বটি সবসময় পাস্ট পার্টিসিপল ফর্ম হবে এবং যে সাহায্যকারী ভার্ব বা বি ভার্ব আমরা ব্যবহার করব সেটা টেন্স অনুযায়ী কিন্তু ভিন্ন ভিন্ন হতে পারে। এবং আর পাস্ট পার্টিসিপল ফর্ম মেইন ভার্বের সবসময় পাস্ট পার্টিসিপল ফর্মটাই হয়। পরবর্তী প্রশ্ন অর্থাৎ জি নম্বর প্রশ্নটি হচ্ছে ইন এ পাস্ট কন্টিনিউয়াস টেন্স প্যাসিভ ভয়েস দ্য অক্সিলারি ভার্ব ওয়াজ উইল বি চেঞ্জড ইনটু। তো পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে অক্সিলারি ভার্ব ওয়াজটি চেঞ্জ হয়ে কি হবে সেটাই কিন্তু এখানে জানতে চেয়েছে। তো আমরা জেনেছি যে বি ভার্ব বা সাহায্যকারী ভার্ব যেগুলো রয়েছে সেগুলো কিন্তু টেন্স ভেদে ভিন্ন ভিন্ন হয়। এখানে ওয়াজ, এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে কিন্তু ওয়াজ বিং হবে, কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে বিং হয় এবং পাস্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে ওয়াজ বিং বা ওয়ার বিং হবে। এখানে এটাই উত্তর, ওয়ার বিং, ওয়াজ বিং। তারপর পরবর্তী প্রশ্ন হচ্ছে টু ফাইন্ড দ্য অবজেক্ট অফ এ ভার্ব ইউ উইল আস্ক দ্য ভার্ব টু। অবজেক্ট খুঁজে বের করতে হলে তুমি ভার্বকে কি দ্বারা প্রশ্ন করবে। আমরা একটু আগেই জানলাম যে অবজেক্ট খুঁজে বের করার জন্য ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করতে হবে। তো হোয়াট অ্যান্ড হুম, অবজেক্ট খুঁজে বের করতে হোয়াট এবং হুম দ্বারা প্রশ্ন করতে হবে। মাই ফাদার ইজ অ্যান অবজেক্ট, ড্যাশ অবজেক্ট, অর্থাৎ মাই ফাদার কি ধরনের অবজেক্ট। আমরা একটু আগে জানলাম যে একটি সেন্টেন্সের একাধিক অবজেক্ট থাকতে পারে, একটি হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট এবং একটি হচ্ছে ডিরেক্ট অবজেক্ট। তো ইনডিরেক্ট অবজেক্ট যেটা হচ্ছে ব্যক্তিবাচক এবং ডিরেক্ট অবজেক্ট বস্তুবাচক, আমি তোমাদেরকে বলেছিলাম। তো মাই ফাদার একজন হচ্ছে ব্যক্তি, তো এখানে এটা উত্তর হবে ইনডিরেক্ট অবজেক্ট। The object form there will be object form
দের দে এই শব্দটির অবজেক্ট ফর্ম হবে দেয়ার। তো এটা কিন্তু আমরা একটু আগেই জানলাম। অবজেক্ট ফর্মের দে এর অবজেক্ট ফর্ম এটা হবে দেম, দে এর অবজেক্ট ফর্ম হবে দেম, দেয়ার নয়, যেটা আমরা একটু আগেই কিন্তু জানলাম। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো, বুঝতে পারলে অবশ্যই তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দেবে এবং আজকের ক্লাসের অনুভূতি তোমরা কমেন্টে জানিয়ে দাও। ধন্যবাদ।